প্রশ্ন, গত 2 মাসের আন্দোলন এবং 121টি প্রাক বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে? জনগণের সমর্থন পেয়েছে। পাপ তার বাপকেও ছাড়ে না। প্রাচীন এই বাংলা প্রবাদটি আজ যেন অক্ষরে অক্ষরে সত্যি হয়ে ধরা দিয়েছে বাংলাদেশের এক নাটকীয় প্রেক্ষাপটে। সময়ের চাকা যখন ঘোরে তখন ক্ষমতার দম্ভ, মাইক্রোফোনের অহংকার আর রাজপ্রাসাদের ছায়া সবকিছুই এক মুহূর্তের ঝড়ে কিভাবে ধূলিসাৎ হয়ে যায় তার সবচেয়ে বড় উদাহরণ আজ আমাদের সামনে। যে মুখটি একসময় টেলিভিশনের স্ক্রিনে প্রতিদিন দাপটের সাথে হুঙ্কার দিত, যে মুখটি মিথ্যাকে সত্য আর সত্যকে মিথ্যা বানানোর কারখানার প্রধান কারিগর ছিল, আজ সেই মুখটি জনতার সামনে মাথা নিচু করে দাঁড়াতে বাধ্য হচ্ছে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা কথা বলছি ফ্যাসিবাদের অন্যতম প্রধান মিডিয়া দোসর তথাকথিত জ্যেষ্ঠ সাংবাদিক মুন্নী সাহাকে নিয়ে। সেদিনের সেই প্রভাবশালী সাংবাদিক আজ কর্মহীন, বেকার। গ্রেফতার হওয়ার পর জামিনের শর্তে জেলের বাইরে থাকলেও তার এই পতন কি শুধুই একজন বিতর্কিত সাংবাদিককে হারিয়ে যাওয়ার গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে এক মহাজাগতিক প্রতিশোধের সমীকরণ? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অপমান করার বদলা কিভাবে কড়াই গন্ডায় বুঝিয়ে দিল সময়? তারেক রহমানই বা কিভাবে নিলেন এক চরম নীরব প্রতিশোধ? দেশ নিউজ 24-এর আজকের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগতম। মুন্নী সাহার উত্থান থেকে শুরু করে পতনের এই শ্বাসরুদ্ধকর পেছনের গল্প জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাংবাদিকতা হলো সমাজের আয়না, মানুষের বিবেক। কিন্তু এই বিবেক যখন কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী কিংবা ভিনদেশি শক্তির কাছে বিক্রি হয়ে যায়, তখন তা আর সাংবাদিকতা থাকে না, পরিণত হয় এক বিষাক্ত প্রোপাগান্ডা মেশিনে। ভোরের কাগজ থেকে শুরু করে 21শে টেলিভিশন এবং পরবর্তীতে এটিএন বাংলার স্ক্রিনে মুন্নী সাহার দাপট কে না দেখেছে? কিন্তু নিরপেক্ষতার মুখোশ পরে তিনি আসলে সাধারণ মানুষের চোখে ধুলো ছিটিয়েছিলেন। শাহবাগের তথাকথিত প্রগতিশীলতার চাদর গায়ে জড়িয়ে দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী এবং আলেম ওলামাদের তিনি ক্রমাগত ভিলেন বানানোর এজেন্ডা বাস্তবায়ন করেছেন। দেশবাসী আজও ভোলেনি কিভাবে এক নিরীহ মাদ্রাসা শিক্ষার্থীর মগজ ধোলাইয়ের চেষ্টা করে তাকে একের পর এক বিতর্কিত প্রশ্নবাণে জর্জরিত করে তার মানসিকতাকে চূর্ণ বিচূর্ণ করার চেষ্টা করেছিলেন এই মুন্নী সাহা। হতে চাইছিলাম আর মাদ্রাসায় আসে এখন হাফেজ হয়ে মাওলানা এলে পরে বড় হুজুর হয়েছে। যদি এখন আমি আবার স্কুলে নিয়ে যাই তখন আবার কি হইতে? জি চাব না, মাদ্রাসায় পরে মগজ ধুলাই করে দিছে। সাংবাদিকতার নামে এই ধরনের মনস্তাত্ত্বিক নির্যাতন তিনি চালিয়ে গেছেন বছরের পর বছর। সবচেয়ে ভয়ঙ্কর ইতিহাস রচিত হয়েছিল 2009 সালের 25শে ফেব্রুয়ারি। পিলখানায় 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে যখন নির্মমভাবে হত্যা করা হলো, পুরো জাতি যখন শোকে স্তব্ধ, তখন এই মিডিয়া দোসররা কি ভূমিকা রেখেছিলেন? অভিযোগ রয়েছে মুন্নী সাহারা সরাসরি সম্প্রচারের নামে এমন এক ন্যারেটিভ বা গল্প তৈরির চেষ্টা করেছিলেন যাতে সেনাবাহিনীর রক্তে ভেজা ওই বিভীষিকাকে নিছক সাধারণ জওয়ানদের বিদ্রোহী হিসেবে চালিয়ে দেয়া যায়। দেশপ্রেমিক সেনা অফিসারদের নির্মম হত্যাকাণ্ডকে আড়াল করে ফ্যাসিবাদের রাজনৈতিক ফায়দা হাসিলের অন্যতম প্রধান রূপকার ছিলেন এই চাটুকার সাংবাদিকরা। কিন্তু তারা ভুলে গিয়েছিলেন শহীদদের রক্তের দাগ এত সহজে মুছে যায় না। এরপর আসে 2015 সালের সেই চরম ঔদ্ধত্যের ঘটনা। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, দেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী ও বয়োজ্যেষ্ঠ নেত্রী বেগম খালেদা জিয়ার সামনে আঙুল তুলে জেরা করার সময় মুন্নী সাহার বডি ল্যাঙ্গুয়েজ ও প্রশ্নবাণে ছিল সীমাহীন বেয়াদবির ছাপ। দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদের সবচেয়ে বড় শিকার হয়েছেন বেগম জিয়া। তাকে মিথ্যা মামলায় বন্দী করে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত রেখে যে অমানবিক নির্যাতন চালানো হয়েছে তা ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। আর এই অন্যায়কে বৈধতা দিতেই প্রতিনিয়ত মিডিয়া ট্রায়াল চালিয়ে গেছেন মুন্নী সাহার মতো দালাল সাংবাদিকেরা। কিন্তু মুদ্রার উল্টো পিঠের গল্পটাও আরো বেশি চমকপ্রদ। দূর পরবাসে বসে ছেলে হিসেবে তারেক রহমানের প্রতিদিন দেখেছেন কিভাবে তার অসুস্থ মাকে অপমান করা হচ্ছে, তার পরিবারকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। কিন্তু তিনি কোনো অসাংবিধানিক বা বেআইনি পথ বেছে নেননি। তিনি নীরবে সবকিছু পর্যবেক্ষণ করেছেন, দল গুছিয়েছেন এবং জনগণকে একতাবদ্ধ করেছেন। আর যখন ফ্যাসিবাদের পতন ঘটেছে,
তখন সেই অপমানের জবাব কোনো পেশি শক্তি দিয়ে নয়, বরং আসছে সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও গণজোয়ারের মাধ্যমে। শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক স্তরেও মুন্নি সাহার ভূমিকা নিয়ে রয়েছে চাঞ্চল্যকর অভিযোগ। নিউ ইয়র্কে শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর গোপন কথোপকথন রেকর্ড করার সময় প্রোটোকলে থাকা নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়ার ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। প্রশ্ন ওঠে, কেন এই গোপন রেকর্ড? কার স্বার্থে? কোনো ভিনদেশি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য পাচার করার পরিকল্পনা ছিল কিনা তা নিয়ে বিস্তার অভিযোগ রয়েছে। অর্থাৎ যে হাসিনার আশ্রয়ে প্রশ্রয়ে তিনি লালিত পালিত হয়েছেন, তার প্রতিও তিনি বিশ্বস্ত ছিলেন না। যখন একজন সাংবাদিক নিজের দেশকে বিক্রি করে অন্য দেশের সংস্থার অনুচর হিসেবে কাজ করতে গিয়ে দ্বিধাবোধ করেন না, তখন তার পতন কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র একেবারে বদলে দিয়েছে। ফ্যাসিবাদের প্রধান স্তম্ভগুলো যখন ভেঙে পড়ল, তখন এই দোসররাও আর রক্ষা পেলেন না। মুন্নি সাহা যখন গ্রেফতার হলেন, তখন রাজপথে জনতার যে ক্ষোভ দেখা গেল, তা কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল না, তা ছিল দীর্ঘ 16 বছরের জমে থাকা বারুদের বিস্ফোরণ। জনতা যখন তাকে ঘিরে ধরে দালাল বলে স্লোগান দিল, তখন তার নীরবতাই প্রমাণ করে দিল সত্যের মুখোমুখি দাঁড়ানোর কোনো সাহস তার ছিল না। দুর্নীতি দমন কমিশন এবং BFIU এর অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার দুর্নীতির আসল চেহারা। মুন্নি সাহা ও তার পরিবারের 33টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় 134 কোটি টাকার সন্দেহজনক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ঢাকার বুকে নামে বেনামে প্রায় 12টি বিলাসবহুল ফ্ল্যাট, হুন্ডির মাধ্যমে বিদেশে 100 কোটি টাকা পাচার এবং লন্ডনে সন্তানদের নামে অঢেল সম্পদ গড়ার অভিযোগ রয়েছে তার। আসলে তার পরিচয় উন্মোচন করে দিয়েছে এই ঘটনা। সবচেয়ে বিস্ফোরক তথ্য হলো, ক্যাসিনো কাণ্ডের সময় জিকে শামীমের মতো চিহ্নিত চাঁদাবাজদের কাছ থেকেও তিনি প্রতি মাসে যে মোটা অঙ্কের মাসে হারা নিতেন, তা বলার অপেক্ষা রাখে না। কেউ মুখ খুলতে চাইলে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার ব্ল্যাকমেইলই নীতি ছিল তার প্রধান অস্ত্র। পাশাপাশি পেশাগত নৈতিকতা বিসর্জনের সাথে সাথে তার ব্যক্তিগত জীবনও ছিল চরম বিতর্কিত। ক্ষমতাশীলদের সাথে মদের আড্ডায় মেতে থাকার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের কাছে তার অবশিষ্ট গ্রহণযোগ্যতাও ধূলিসাৎ হয়ে যায়। আর ঠিক এখানেই ফুটে ওঠে তারেক রহমানের দূরদর্শী কৌশল। তিনি আইন নিজের হাতে তুলে নেননি, কোনো নৈরাজ্য সৃষ্টি করেননি, বরং নিশ্চিত করেছেন এই দোষরা যেন আইনি কাঠামোর ভেতর দিয়েই নিজেদের অপকর্মের শাস্তি ভোগ করে। মাকে অপমান করার বদলা তিনি নিয়েছেন জনগণের সমর্থনে ফ্যাসিবাদের শেকড় উপড়ে ফেলে। এটাই হলো প্রকৃত নীরব প্রতিশোধ, যেখানে শত্রু নিজের পাপের ভারে নিজেই ধ্বংস হয়ে যায়। ব্যাংক হিসাব জব্দ, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আর কারওয়ান বাজার থেকে জনতার হাতে আটক হয়ে পুলিশের হেফাজতে যাওয়া, দীর্ঘদিন ধরে গড়ে তোলা অবৈধ সাম্রাজ্য আর অহংকার আজ আদালতের কাঠগড়ায় বন্দী। ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। মাইক্রোফোনের সামনে বসে যারা একদিন নিজেদের দেশের মালিক মনে করতেন, আজ তাদের স্থান হয়েছে আসামির কাঠগড়ায়। মুন্নি সাহার এই পতন বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসের জন্য এক বিরাট শিক্ষা। যারা সাংবাদিকতার পবিত্র পেশাকে কলঙ্কিত করে ক্ষমতার দালালি করেন, ইতিহাস তাদের কখনোই ক্ষমা করবে না। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয় মুন্নি সাহার বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগগুলোর নিরপেক্ষ বিচার করে তার সব অবৈধ সম্পদকে বয়জপ্তা করা উচিত? আর তারেক রহমানের এই রাজনৈতিক ও আইনি কৌশলকে আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানান। বাংলাদেশের রাজনীতির এমন সব অজানা খবর এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সত্যের সাথে থাকবেন। ধন্যবাদ।